জুলাই পদযাত্রার কর্মসূচিতে এবার ঠাকুরগাঁও ও দিনাজপুরে এনসিপি নেতৃবৃন্দ। নতুন বাংলাদেশে পুশিন স্বৈরাচার আর চাঁদাবাজি মানবে না জনগণ, বললেন নাহিদ ইসলাম। অবৈধ অভিবাসী বলে বাংলাদেশে পুশিন করার চেষ্টা করা হয়। আমরা হুঁশিয়ারি দিতে চাই, এটা হাসিনার বাংলাদেশ নয়, এটা গণঅভ্যুত্থান করে ছাত্র জনতার বাংলাদেশ। আগামীতে ভোট কেন্দ্র দখল ও কালো টাকা ব্যবহার করতে দেওয়া হবে না। রংপুরের জনসভায় জামায়াত আমির। গণঅভ্যুত্থানের সকল হত্যার বিচার সহ 4 দফা দাবি উত্থাপন। কোন প্রশাসনিক ক্রু করতে দেওয়া হবে না, ভোট কেন্দ্রে কোনো হস্তান্তর চলবে না, কালো টাকার কোনো খেলা সহ্য করা হবে না। অনৈতিক ও অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে বিএনপির জিরো টলারেন্স মন্তব্য রিজভির। বাড়ি হামলার ঘটনায় বহিষ্কৃত যুবদল নেতাকে আটকের চেষ্টা চলছে, জানালো পুলিশ। এবছর ডেঙ্গু রোগীরা ভুগছেন ভিন্নধর্মী জটিলতায়। তীব্র জ্বরে ভোগার 1 সপ্তাহ পরও থাকছে মাথা ও শরীর ব্যথা। বেশি ভোগান্তিতে শিশুরা। জ্বর আসে যায়, তারপর ঠান্ডা, কিচ্ছু খায় না। আসলাম মেডিকেল টেস্ট করলাম, ডেঙ্গু ধরা পড়লো। পাতলা পায়খানা, সাথে বেলাত যায়। তারপর কালকে ডাক্তার গেছে ডেঙ্গু হয়েছে। স্বাগত সবাইকে, আমন্ত্রণ যমুনা নিউজে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, পুরো খবর জানাতে সঙ্গে আছি নাবিলা সোহার। অভ্যুত্থান পরবর্তী সময়েও দেশে পুরনো বন্দোবস্ত রয়ে গেছে। বৈষম্যহীন দেশ করতে প্রয়োজন নতুন সিস্টেম, যা বাস্তবায়নে কাজ করবে এনসিপি। ঠাকুরগাঁওয়ে দেশ করতে জুলাই পদযাত্রায় মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। জুলাই ঘোষণাপত্রকে সংবিধানে অন্তর্ভুক্ত করার দাবিও জানান তিনি। গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে 36 দিনব্যাপী কর্মসূচির চতুর্থ দিনে ঠাকুরগাঁও এবং দিনাজপুরে পদযাত্রা করে দলটি। চতুর্থ দিনের মতো চলছে এনসিপির দেশ গড়তে জুলাই পদযাত্রার কর্মসূচি। কেন্দ্রীয় নেতারা জনসংযোগ করছেন গণমানুষের সাথে। সকালে পঞ্চগড়ের আটোয়ারি বাজারে জাতীয় নাগরিক পার্টির নতুন অফিস উদ্বোধন করেন দলটির শীর্ষ নেতৃবৃন্দ। সেখানে আয়োজিত সমাবেশে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, চাঁদাবাজ দখলদারদের দিয়ে দেশের উন্নতি সম্ভব নয়। নতুন বাংলাদেশ গড়তে হবে তরুণ প্রজন্মকে। এখনো কিছু চাঁদাবাজ, চোর, বাটপার, ছেঁচড়া এই আটোয়ারি বাজারেও আছে, যে 100 টাকার জন্য হাত পেতে থাকে, আবার বিভিন্ন দলে তারা পোস্টে। এইরকম ছেঁচড়া, চাঁদাবাজ, লুটপাট যারা করে, তাদেরকে দিয়ে আগামীর বাংলাদেশের উন্নতি হওয়া সম্ভব না। এরপর ঠাকুরগাঁওয়ের উদ্দেশ্যে শুরু হয় এনসিপির চতুর্থ দিনের পদযাত্রা। পথে তাদের স্বাগত জানায় স্থানীয় কর্মী সমর্থকরা। ঠাকুরগাঁও পৌঁছানোর পর পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। এ সময় দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ফ্যাসিস্ট দূর হলেও তাদের রেখে যাওয়া সিস্টেম এখনো রয়ে গেছে, তা বিলুপ্ত করে নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে। জুলাই গণঅভ্যুত্থানের পরে যে নতুন বাংলাদেশের স্বপ্ন, বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ, কৃষক শ্রমিকের বাংলাদেশ, সাধারণ মানুষের বাংলাদেশ, ইনসাফের বাংলাদেশ, মর্যাদার বাংলাদেশ, সেই বাংলাদেশের জন্য লড়াই করছে। আমরা মনে করি ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এখনো হয়নি, আগের সিস্টেম রয়ে গিয়েছে। ফলে সেই সিস্টেমের বিলোপ করে নতুন দেশ গঠনের জন্য এই নতুন পার্টি এবং আমাদের কর্মসূচি। পরে স্থানীয় মসজিদে জুমার নামাজ আদায় করেন জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা। নামাজ শেষে পীরগঞ্জে পদযাত্রা করে দলটি। এরপর দিনাজপুর অভিমুখে রওনা হয় এনসিপির গাড়িবহর। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে পর্যায়ক্রমে দেশের 64 জেলায় জুলাই পদযাত্রা কর্মসূচি পালন করবে এনসিপি। জুলাই ঘোষণাপত্র অবশ্যই সংবিধানে যুক্ত করতে হবে। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। বাংলাদেশের প্রথম 5G AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশনার। নির্বাচন সামনে রেখে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর ষড়যন্ত্র হচ্ছে, কিন্তু কোনো ধরনের প্রশাসনিক কু করতে দেওয়া হবে না, এমন হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। বলেন, ভোট কেন্দ্রে কোনো মাস্তানতন্ত্র চলবে না, সহ্য করা হবে না কালো টাকার খেলা। রংপুর মহানগর জেলা জামায়াত আয়োজিত জনসভায় ডক্টর শফিক আরও বলেন, জুলাই হত্যার বিচার ও সংস্কারের দাবি পূরণ করে নির্বাচন আদায় করা হবে।
জনসভা উপলক্ষে মিছিলে মিছিলে উত্তাল রংপুর মহানগরী। জুমার নামাজের আগেই কানায় কানায় পূর্ণ হয় জেলা স্কুল মাঠ। সেখানেই জুমার নামাজ আদায় করেন নেতাকর্মীরা। শহীদ আবু সাইদ সহ ২৪ জুলাই বিপ্লবে শহীদদের খুনিদের বিচার, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি ও রাজনৈতিক সংস্কার, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও মানবিক বাংলাদেশ গঠনের অঙ্গীকার নিয়েছিল এই জনসভা। বক্তব্য দেন কেন্দ্রীয় নেতারা। বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন দিতে হবে। আওয়ামী স্টাইলে ভোট আয়োজন করে একটি দলকে ক্ষমতায় আনার ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না। আসরের নামাজের পর মঞ্চে আসেন জামায়াতের আমির। পরে তিনি বক্তব্যে অভিযোগ করেন, শুধু পাটগ্রাম নয়, একদল লোক সারা বাংলাদেশকেই পাটগ্রাম বানিয়ে ফেলেছে। এই অবস্থায় সুষ্ঠু নির্বাচনের কল্পনাও করা যায় না। আগামী নির্বাচনকে সামনে রেখে বহু ধরনের ষড়যন্ত্র আমরা লক্ষ্য করছি, বহু ধরনের কথাবার্তা ময়দানে শুনতে পাচ্ছি, বহু ধরনের ইঞ্জিনিয়ারিং এর আলামত বুঝতে পারছি। আমরা সবাইকে স্মরণ করিয়ে দেই, এই শেখ হাসিনা, তার হাতে সকল বাহিনী ছিল, দুর্দণ্ড প্রতাপ ছিল, জায়গায় জায়গায় নিজের লোক বসিয়েছিল, ক্যাডার মাস্টারদের দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছিল। কিন্তু যখন জনগণের জাগরণ, জনগণের বিস্ফোরণ যখন হয়েছে, তখন কি তাকে আর কেউ রক্ষা করতে পেরেছে? ডাক্তার শফিক দাবি করেন, নির্বাচনকে নিয়ে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর নীল নকশা হচ্ছে। এমনটা করে হাসিনাও রক্ষা পায়নি উল্লেখ করে তিনি বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে। ফ্যাসিবাদ বিরোধী এই লড়াই ততদিন চলবে যতদিন প্রিয় দেশের বুকে ফ্যাসিবাদের সামান্য চিহ্ন বর্তমান থাকবে। ফ্যাসিবাদকে নিশ্চিহ্ন না করা পর্যন্ত আমাদের লড়াই কেউ থামাতে পারবে না ইনশাআল্লাহ। আমরা ওই সংস্কারও আদায় করে ছাড়বো এবং সুষ্ঠু নির্বাচনও আমরা ইনশাআল্লাহ আদায় করে ছাড়ব। আমির বলেন, জামায়াত সংখ্যালঘু ও সংখ্যাগুরু মানে না। দেশের নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিতে কাজ করবে তার দল। রংপুর বিভাগ থেকে জামায়াতের কয়েক লাখ নেতাকর্মী জনসভায় অংশ নেন। মাঠ ছাড়িয়ে নেতাকর্মীদের দখলে চলে যায় নগরীর সব সড়ক। সরকার মাঝারুল মান্নান, যমুনা নিউজ, রংপুর। অনৈতিক অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে জিরো টলারেন্স বিএনপির। দলের কেউ সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়ালে নেওয়া হবে যথাযথ ব্যবস্থা। নেতাকর্মীদের এই হুঁশিয়ারি দিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জানান, গঠনতন্ত্র পরিপন্থী কাজে জড়িত থাকা কাউকে ছাড় দেওয়া হবে না। আরেকটি অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন বলেন, শুধু 2014, 18 বা 24 নয়, 2008 সালের নির্বাচনও ছিল বিতর্কিত। তাদের জবাবদিহিতার আওতায় আনার দাবি তুলেছেন তিনি। লুকিয়ে থাকা আওয়ামী লীগের দোসরদের গ্রেফতার এবং নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ সৃষ্টির দাবিতে এই প্রতিবাদ সভার আয়োজন করে তৃণমূল নাগরিক আন্দোলন। সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন অভিযোগ করেন, বিগত 3টি নয়, 2008 সালের ভোটও ছিল বিতর্কিত। ভারতের আধিপত্যবাদ যাতে প্রতিষ্ঠিত হয় সেই উদ্দেশ্যে 111 সৃষ্টি হয়েছিল এবং সেই উদ্দেশ্য পূরণ করার জন্য 2008-9 যে নির্বাচনটা হলো, সেই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের শেখ হাসিনার অবৈধ শাসন পাকাপোক্ত হয়েছে। যারা অবৈধ নির্বাচন করেছে, করিয়েছে, শেখ হাসিনাকে ক্ষমতায় থাকতে যারা শেখ হাসিনাকে সাহায্য করেছে, তাদেরকে চাকরি থেকে বিদায় দিতে হবে এবং আইনের আওতায় আনতে হবে। এদিকে বিকেলে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী। বলেন, দলের নাম ভাঙিয়ে যারা বিশৃঙ্খলা ও অনৈতিক কাজে জড়িত তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে বিশ্বাসী বিএনপি। ইতিমধ্যে 4 থেকে 5 হাজার বিএনপি এবং দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী যারা দুর্বৃত্তপনা করছে, অনৈতিক কর্মকাণ্ড করছে, মানুষকে বিরক্ত করছে, মানুষের মধ্যে ভীতি সঞ্চার করছে, তাদেরকে আমরা রেহাই দেইনি এবং দিচ্ছি না। দলের নামে কারা কি করছে সব কিছু খবর নিয়ে আমরা সাথে সাথেই সেটার ব্যবস্থা নিয়েছি। সরকারকে দ্রুততম সময়ের মধ্যে ভোট আয়োজনের আহ্বান জানান রিজভী। অবাধ সুষ্ঠু নির্বাচন দিলেই বিএনপির জনপ্রিয়তা বোঝা যাবে বলে মন্তব্য তার। যুগ যুগ ধরে আমরা জনপ্রিয় ছিলাম, সেটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়। অবাধ সুষ্ঠু নির্বাচন হোক না কেন, দেখেন যে মানুষ কার পক্ষে। আমরা চাই, হ্যাঁ, সাধারণ মানুষ যাকেই ভোট দিবে তারাই নির্বাচিত হবে। দলীয় শৃঙ্খলা কঠোরভাবে মেনে চলার আহ্বান জানান দলের এই সিনিয়র নেতা। পরমত সহিষ্ণুতা হচ্ছে গণতন্ত্রের একটা বড় ধরনের
বৈশিষ্ট্য। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর মহাখালীতে যুবদল নেতা মনির হোসেনের নেতৃত্বে বারে ঢুকে হামলা ভাঙচুর ও লুটের ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। যদিও সিসিটিভি ক্যামেরার ফুটেজে অনেককেই ভাঙচুর চালাতে দেখা যায়। পুলিশ বলছে হামলার হুকুমদাতা মামলার প্রধান আসামি মনিরকে গ্রেফতারের চেষ্টা চলছে। অন্যদিকে যুবদল থেকে বহিষ্কার করা হয়েছে মনিরকে। বারে এমন ভাঙচুরের ঘটনায় নিরাপত্তাহীনতার কথা বলছে হোটেল কর্তৃপক্ষ। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় মহাখালীর হোটেল জাকারিয়া রেস্টুরেন্ট অ্যান্ড বারে দল বেঁধে ঢুকে 2 নারীর ওপর হামলা করছে স্থানীয় যুবদলের নেতাকর্মীরা। সবাই মিলে মেঝেতে পড়ে যাওয়া 2 নারীকে এলো পাতারি মারতে থাকে। 30 জুন রাতে বনানী থানা যুবদলের আহ্বায়ক মনির হোসেন জাকারিয়া বারে গিয়ে ভিআইপি কেবিন চান। কেবিন না পেয়ে সেখান থেকে বেরিয়ে বারের ম্যানেজারকে ফোনে হুমকি দেন। পরদিন রাতে মনিরের লোকজন বারে ঢুকে শুরু করে ভাঙচুর, লুট করে ক্যাশ কাউন্টারের টাকা, মদ আর বিয়ার। মারধর করা হয় বারে থাকা 2 নারী কর্মীকে। এ ঘটনায় রাতে রেস্টুরেন্টের পক্ষ থেকে বনানী থানায় মামলা করা হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিতর্কিত শিক্ষক ও হত্যা চেষ্টা মামলার আসামি ডক্টর কুশল বরণ চক্রবর্তীর পদোন্নতির জন্য গঠিত বোর্ড বাতিলের দাবিতে প্রশাসনিক ভবনে তালা দিয়েছে শিক্ষার্থীরা। ওই ভবনে উপাচার্য, 2 উপ উপাচার্য ছাড়াও প্রশাসনের বেশ কয়েকজন কর্মকর্তা এবং অভিযুক্ত শিক্ষক উপস্থিত ছিলেন। এক পর্যায়ে উপাচার্যের কক্ষে ঢুকে হট্টগোল শুরু করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। তারা সেখানে ডক্টর কুশল বরণ চক্রবর্তীর পদোন্নতির জন্য গঠিত বোর্ড বাতিলের দাবি জানান। শিক্ষার্থীদের দাবির মুখে পদোন্নতির বোর্ড থেকে কুশলের নাম প্রত্যাহার করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর আগে গত বছরের 26 নভেম্বর হেফাজতে ইসলামের কর্মী এনামুল হক চৌধুরী চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে চিন্ময় কৃষ্ণের অনুসারীদের হামলার শিকার হন। সেদিন সংখ্যালঘু হিন্দু, বৌদ্ধ ও আদিবাসী জনগোষ্ঠীর ওপর গণহত্যা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করে শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন কুশল। ওই ঘটনার পর 8 ডিসেম্বর চিন্ময় কৃষ্ণকে প্রধান আসামি করে 164 জনের নামে মামলার আবেদন করেন ভুক্তভোগী এনামুল হক। মামলার 20 নম্বর আসামি শিক্ষক কুশল বরণ চক্রবর্তী। জুলাইয়ের সরাসরি বিরোধিতাকারী এবং ইসকন সদস্য যে বিভিন্ন হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল এবং তার নামে মামলাও আছে, সেই কুশল বরণে আজকে প্রমোশন বোর্ড বসানো হয়েছে। সেটার প্রতিবাদে আমরা আজকে এখানে দাঁড়িয়েছিলাম। কুশল বরণ, রন্টুয়া সহ চিহ্নিত যারা অভিযুক্ত ফেসিবাদের দূষর ছিল তারা এখন থেকে ক্যাম্পাসে অবাঞ্ছিত, তারা ক্যাম্পাসে আসবেন। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে তার বোর্ডটা প্রত্যাহার, তার নামটা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। আমাদের পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা করা হবে বৈষম্য বিরোধী আন্দোলন বিরোধী শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য। বান্দরবানের রুমা উপজেলার দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর অভিযানে নিহত কুকি চিন ন্যাশনাল আর্মি কমান্ডার সহ নিহত 2 সদস্যের মরদেহ হস্তান্তর করা হয়েছে। শুক্রবার দুপুরে ময়না তদন্ত শেষে বান্দরবান সদর হাসপাতাল থেকে নিহতের স্বজনরা মরদেহ বুঝে নেয়। নিহত 2 জনের মধ্যে পুতিং সংগঠনটির মেজর পদবীর সশস্ত্র সদস্য এবং ডলি সশস্ত্র শাখার সদস্য। তারা দুজনেই রুমা ও থানচি উপজেলার সংগঠিত ব্যাংক ডাকাতি এবং নিরাপত্তা বাহিনীর উপর সন্ত্রাসী হামলার মূল পরিকল্পনাকারী ছিলেন। গত বুধবার রুমা উপজেলার মুয়ালুপি পাড়া ও রিমাকরি প্রাংশা পাড়ার মাঝামাঝি এলাকায় অবস্থিত তাইংদাং ঝিরির আগা ও নাইতং পাহাড়ে এই অভিযান চালায় সেনাবাহিনী। ওই এলাকাটি কেএনএর প্রধান ঘাঁটি হিসেবে পরিচিত। এই ঘটনায় আরও সশস্ত্র সংগঠনটির 2 সদস্য নিখোঁজ রয়েছেন। তারা বেঁচে আছেন নাকি নিহত হয়েছেন তা নিশ্চিত করতে পারেনি আইন শৃঙ্খলা বাহিনী ও বম সম্প্রদায়ের কেউ। অভিযানের অস্ত্র, গুলি ছাড়াও সন্ত্রাসীদের ইউনিফর্ম, মোবাইল ফোন, ওয়াকিটকি সহ 52 ধরনের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এসব ঘটনায় এখনও পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি। তবে পাহাড়ে বিশৃঙ্খলাকারী সশস্ত্র সংগঠনগুলোর বিরুদ্ধে সেনা অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছে সেনা সদর। আমাদের অভিযান শুধুমাত্র পার্বত্য চট্টগ্রামে সশস্ত্র দলগুলোর বিরুদ্ধে। সাধারণ জনগণ যারা শান্তিপূর্ণভাবে বসবাস করছেন তাদের প্রতি আমাদের পূর্ণ শ্রদ্ধা ও সহানুভূতি রয়েছে এবং তাদের জানমালের নিরাপত্তা রক্ষায় আমরা বদ্ধপরিকর। মাথায় তীব্র যন্ত্রণার পাশাপাশি শরীরে ব্যথা, সাথে র্যাশ কিংবা বমি, ডেঙ্গু হবার পর এমন নানা সমস্যায় ভুগছেন রোগীরা। কারো জ্বর উঠছে 104 ডিগ্রি পর্যন্ত, কারো বা জ্বর কমে যাবার পর দেখা দিচ্ছে নানা পার্শ্ব প্রতিক্রিয়া। রাজধানীর হাসপাতালগুলোয় বাড়ছে ডেঙ্গু আক্রান্তদের সংখ্যা। জ্বরের তীব্রতা বয়স্করা কিছুটা সামলে উঠতে পারলেও শিশুদের অবস্থা বেশি নাজুক। বয়স মাত্র 3 থেকে 4, অথচ হু হু করে জ্বর উঠে যাচ্ছে 104 থেকে 5 পর্যন্ত। খাবার খেতে রাজ্যের অনীহা, কারো কারো ডায়রিয়া, দিতে হচ্ছে আইভি ফ্লুইড।
কদিনের জ্বরেই শরীর পুরো নিস্তেজ। মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নির্ধারিত বেডগুলোর প্রায় সবকটিতেই ভর্তি শিশুরা। এমনি 2 দিন থেকে জ্বর ছিল, আর তারপরে যে নিয়ে আসলাম মেডিকেল টেস্ট করালাম, ডেঙ্গু ধরা পড়লো, এখন মেডিকেল ভর্তি। 5-6 দিন জ্বর আসে যায়, তারপর ঠান্ডা, কিচ্ছু খায় না। কালকে গিয়ে টেস্ট করছি, ডেঙ্গু ধরা পড়ছে, আর হচ্ছে রক্তে ইনফেকশন, আর শরীরে রক্ত খুব কম। জ্বরটা আপনার রাত্রবেলা বেশি আসতো, 103 যেত, দিনের বেলা আপনার জ্বরটা কম আসতো, 100, তারপর 97-98 এরকম। শুধু শিশুরা নয়, এই হাসপাতালে বয়স্কদের জন্য নির্ধারিত ওয়ার্ডেও বাড়ছে রোগী। তীব্র জ্বরের পাশাপাশি শরীরে প্রচণ্ড ব্যথা, মাথা ব্যথা, সব শরীর ব্যথা, পাও কামড়ায়, হাত কামড়ায়, এই সমস্যা নিয়ে আমরা ভর্তি হয়েছি। জ্বর 103 উঠছে। প্রচুর বিষ ব্যথা ছিল, অনেক বিষ ব্যথা ছিল। আমরা ব্যথা মনে অনেক চিৎকার করতে বেশি, শরীর দুর্বল হয়ে গেছে, চুলকানি আর কি, জ্বর, প্রচণ্ড জ্বর। এবছর ডেঙ্গুতে নতুন উপসর্গের কথা জানাচ্ছেন রোগীরা। জ্বর কমলেও মাথা ও শরীর ব্যথা থেকে যাচ্ছে, সাথে অনবরত বমি। প্রথম যত কমে গেছিলো তারপর ভাবছিলাম ডেঙ্গু নাই, তারপরে শরীর ব্যথা, মাথা ব্যথা, বমি, পাতলা পায়খানা, সাথে বেলাত যায়। তারপর কালকে ডাক্তারে গেছে ডেঙ্গু হয়েছে। ডাক্তারে বলছে নগদে মুগদাতে ভর্তি হোক। শরীর ব্যথা হালকা, ওই যে বমি করে, বুকে ব্যথা হয়, তারপরে শরীরেও হালকা ব্যথা, প্রচুর বেশি না, হালকা ব্যথা। তো এখন এখানে আসার পরে বমিটাও কমছে, পাতলা পায়খানা বন্ধ হয়েছে। ডেঙ্গু আক্রান্ত হওয়ার পরবর্তী সময়ে শারীরিক নানা সমস্যায় ভুগতে হয়েছে অন্তত 10 দিন। চলতি বছর এমন রোগীর সংখ্যাও নেহাত কম নয়। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। শ্রীলঙ্কা সিরিজের জন্য টি-20 দল ঘোষণা করেছে বাংলাদেশ। 1 বছর পর দলে ফিরেছেন মোহাম্মদ সাইফুদ্দিন ও নাইম শেখ। লিটন কুমার দাসের নেতৃত্বে 16 সদস্যের দলে আরও আছেন তানজিদ তামিম, পারভেজ ইমন, তাওহিদ হৃদয়, জাকির আলী অনিক। মেহেদী মিরাজের সাথে জায়গা পেয়েছেন শামীম পাটোয়ারিও। এছাড়াও রিশাদ হোসেন, শেখ মেহেদী, নাসমু আহমেদও আছেন স্কোয়াডে। পেস ডিপার্টমেন্ট সামলাবেন তাসকিন, মুস্তাফিজ, শরীফুল ও তানজিম সাকিব। আগামী 10, 13 ও 16 জুলাই 3 ম্যাচের টি-20 সিরিজ খেলবে শ্রীলঙ্কা ও বাংলাদেশ। বিশ্বের প্রথম দেশ হিসেবে আফগানিস্তানের তালেবান সরকারকে স্বীকৃতি দিল রাশিয়া। পররাষ্ট্র মন্ত্রণালয় প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয় এই তথ্য। মস্কোয় নিযুক্ত আফগানিস্তানের নতুন রাষ্ট্রদূতের পরিচয়পত্র গ্রহণ করেছে ক্রেমলিন, যা তালেবান সরকারকে আনুষ্ঠানিকভাবে কূটনৈতিক স্বীকৃতি দেওয়ার একটি পদক্ষেপ। গত এপ্রিলে সংগঠনটির ওপর থেকে সন্ত্রাসী তকমা তুলে নেয় রুশ সুপ্রিম কোর্ট। ধারণা করা হচ্ছে কৌশলগত ও অর্থনৈতিক কারণের পাশাপাশি আঞ্চলিক প্রভাব বজায় রাখতেই কাবুলের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে চাচ্ছে মস্কো। 2021 সালে আফগানিস্তানের ক্ষমতায় আসার পর এখন পর্যন্ত তালেবান সরকারকে বৈধতা দেয়নি কোনো পশ্চিমা দেশ। তিব্বত ইস্যুতে ভারতকে হস্তক্ষেপ না করতে সতর্ক করেছে চীন। শুক্রবার এক সংবাদ সম্মেলনে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, নয়াদিল্লি চীনের অভ্যন্তরীণ ইস্যুতে হস্তক্ষেপ বন্ধ না করলে তা প্রভাব ফেলবে দুই দেশের সম্পর্কে। তিব্বতের তথাকথিত নির্বাসিত সরকার একটি বিচ্ছিন্নতাবাদী রাজনৈতিক গোষ্ঠী, যারা তিব্বত নিয়ে গুজব ও মিথ্যাচার ছড়ানোতে ব্যস্ত। তাদের কোনো বিশ্বাসযোগ্যতা নেই। আমরা আশা করি নয়াদিল্লি তিব্বত ইস্যুতে বিচক্ষণতার পরিচয় দিয়ে চীনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপণ বন্ধ করবে, যাতে এটি চীন ভারত সম্পর্কে প্রভাব ফেলতে না পারে। দর্শক, এখানে শেষ করছি যমুনা নিউজের আয়োজন। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।